2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ 2017 টু 2025, 2017 থেকে 2025 পর্যন্ত বিগত বছরগুলিতে যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ ধারাবাহিকতায় আজকে তোমাদের দেখাবো মাধ্যমিক গণিত সাজেশন 2022 সালে আসা 4 নং প্রশ্নের সকল 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ 2022 সালে 20 মার্কের 12টি সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, তোমাদের 10টি অ্যান্সার করতে হয়েছে 20 মার্কের। কাজে এই ভিডিওর মাধ্যমে তোমরা মাধ্যমিক পরীক্ষায় 20 মার্কের একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে এবং 2022 সনের যে 4 নম্বরের 4 দাগ নম্বরে যে 12টি প্রশ্ন আসছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দেখে এক ধাপ প্রস্তুতির জন্য এক ধাপ এগিয়ে নিতে পারবে। তাই তো ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই প্রতিটি বোর্ড পরীক্ষায় 12টি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। আমি ভিডিওতে 20 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে গণিত 2022 সালের সংক্ষিপ্ত 2 মার্কের প্রশ্ন। তাই সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্ন। এই 4 দাগ নম্বর দেখতে পাচ্ছ, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ কত হবে? এটা 1 নম্বরের প্রশ্ন। আমরা 1 নম্বরেরটাই চিন্তা করি। এরপরে দেখা গেছে 1 2 করে 2 নম্বর হচ্ছে যে এটা 4-এর 2, 4-এর 3, 4-এর 5, এভাবে করে টোটাল এই 12টি প্রশ্ন এখানে শেষ হলো। যাই হোক, আমরা সরাসরি 1 নম্বর প্রশ্নের সমাধানে যাচ্ছি। তাহলে ধরি আসল x টাকা এবং বার্ষিক সরল সুদের হার r%। তাহলে আসলকে আমরা ধরি প্রিন্সিপাল পি, তাহলে পিটা হচ্ছে x টাকা। হ্যাঁ, তারপরে সুদের হার r% আমরা জানি না। এখন তোমার এখানে সুদ আসলের বলছে কি 1/16 অংশ। তাহলে আসল যদি x টাকা হয় তাহলে সুদ হবে হলো 1/16 ইন্টু x টাকা। হ্যাঁ, তাহলে আর সুদের যে সূত্র PTR ডিভাইডেড 100, PTR ডিভাইডেড 100, এই সূত্র ধরে আমরা এখানে মানটা বসিয়েছি x1r। হ্যাঁ, টি হচ্ছে 1 বছর, এই কারণে 1 আর সমান 1/16x। তাই এখান থেকে আমরা যদি x কেটে দেই, হ্যাঁ, তারপরে দেখা গেছে তোমার এখানে কি থাকবে, আর এই 100টাকে ক্রস গুণন করে ওপাশে নিয়ে যায়, অর্থাৎ 100/16 কাটাকাটি করলে 25/4 আসে। আর এটাকে যদি আমি তোমার মিশ্র ভগ্নাংশে দেখাই 6/1/4, তো বার্ষিক সরল সুদের হার হবে 6/1/4। এখন বলছি কি যে এত অংশ হলে 8 মাসে 690 টাকার সুদ, তাহলে 8 মাসে 600 টাকার সুদ হবে তোমার কি 690, মানে পি আর এটা টি, এটা আর ডিভাইডেড 100 আর এখানে 12, কারণ 1 বছরের সূত্র আমরা ব্যবহার করেছি, এই কারণে 1 বছরে 12 মাস সেটা এখানে দিয়ে দিয়েছি। পরে এখান থেকে ক্যালকুলেশন করলে উত্তরটা পাবো 28.75 টাকা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি 1 নম্বরের প্রশ্ন। এবার আমরা সরাসরি 2 নম্বরের প্রশ্নে চলে যাব। কোনো স্থানে লোক সংখ্যা 13,310 জন ছিল, কি হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে? তাহলে ধরি r% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। তাহলে আমরা সুতরাং বলতে পারি কি যে সূত্রটা, যেটা আমরা সূত্রটা একটু মনে করে দিই, এখানে সূত্র হচ্ছে পি আর এখানে 1+r/100, হ্যাঁ, টু দি পাওয়ার n, n বলতে এখানে 3n, হ্যাঁ, n কিন্তু nটা এখানে 3, তো সেই সূত্র ব্যবহার করে এখানে সরাসরি মানটা বসিয়েছি। পি এর মান 13,310 আর এটাই সমান সর্বশেষ যে মানটা সেটা এখানে 17,280 দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 13,310কে ডান পাশে নিয়ে ভাগ প্রক্রিয়ায় নিয়ে গেলাম, তারপরে 13,310-এর একটা শূন্য আমরা কেটে দিলাম, 1331, এটা হচ্ছে কার 11-র কিউব, আর এখানে 12-র কিউব হচ্ছে হলো 1728। ঠিক আছে, তাহলে 2 পাশে কিউব আছে, কিউব যদি থাকে পাওয়ার যদি ঠিক থাকে তাহলে বেশ সমান হয়ে যায়, অর্থাৎ 1+r/100 = 12/11। তাহলে এখান থেকে আবার 1টাকে ডান পাশে নিয়ে এলাম, বিয়োগ করে 12 থেকে 1/11 হয়, তাহলে আর সমান হবে কত, উল্টে দিলে 100/11, 9/1/11। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব, হ্যাঁ, আমি আবার মনে করে দিয়েছি আমরা 2022 সালের প্রশ্ন কিন্তু সমাধান করছি। এবার চলে যাব 3 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, কোনো ব্যবসাতে ABC এর মূলধনের অনুপাত 1/x অনুপাত 1/y অনুপাত 1/z, বছর শেষে ব্যবসাতে z টাকা ক্ষতি হয়েছে, সি এর ক্ষতির
পূরণ নির্ণয় করো। এটা কিন্তু 2022 সালের প্রশ্ন। তাহলে ABC এর মূলধনের অনুপাত যেটা দেওয়া আছে সেটা, তাই XYZ এর লসাগু হচ্ছে XYZ। কাজেই XYZ এটা কাটলাম আমরা, দেখা গেল YZ থাকে, আবার এখান থেকে YY কাটলাম, এখানে XZ থাকে, আবার ZZ কাটলাম, এখানে XY থাকে। তাহলে তোমার ব্যবসায় ক্ষতির পরিমাণ টাকা, তাহলে সি এর ক্ষতির পরিমাণ হবে XY ডিভাইডেড YZ প্লাস XZ প্লাস XY ইন্টু জেড, অর্থাৎ XYZ ডিভাইডেড YZ XZ XY। এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্ন আছে সেটা। পরের প্রশ্ন কি আছে, 7x স্কোয়ার মাইনাস 66x প্লাস 27 সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের মান কত? আমাদের সূত্রটা জানা থাকলেই কিন্তু হয়ে যাবে। আমরা যদি বীজদ্বয় ধরি আলফা ও বিটা, তোমাদের আর একটু মনে করে দিই, আলফা ও বিটা যদি বীজ হয়, হ্যাঁ, তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি, আলফা প্লাস বিটা সমান একটা বিয়োগ আসবে, বিয়োগ, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের সহগ, হ্যাঁ, মাইনাসটা আমরা দিলাম এক্স স্কোয়ারের সহগ, হ্যাঁ। তো এক্স স্কোয়ারের সহগ এখানে কত, এই দেখো এক্সের সহগ মাইনাস 66, তাহলে এখানে মাইনাস 66, আর এক্স স্কোয়ারের সহগ হবে নিচে, এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ারের সহগ যদিও এখানে বলে দিয়েছে, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 7, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 66/7। আবার গুণফলের সূত্র মানে আলফা ইন্টু বিটা হচ্ছে উপরে হচ্ছে ধ্রুবপদ মানে 27 ডিভাইডেড এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 7, এই যে এক্স স্কোয়ারের সহগটা এখানে 7, হ্যাঁ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে, তারপরে কি বলছে, সমীকরণটা বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাতও বলেছে। তাহলে এই দুটো অনুপাত করলে 66 অনুপাত 7, একে যদি আমি 3 দ্বারা করি তাহলে 22:9 ভাগ করি আর কি, তাহলে এইটাও 22:9, এটাই হবে উত্তর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, হরের করণী নিরসন করো। তাই এখানে করণীটা নিরসন করার সিস্টেম হচ্ছে কি, √15 - 3 তার উল্টা চিহ্ন দিয়ে গুণ করবো, অর্থাৎ √15 + 3 দ্বারা গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাই √15 হোল স্কোয়ার মানে 15, আর 3 হোল স্কোয়ার 9, ঠিক আছে। 15 থেকে 9 গেলে 6 থাকে, 6 × 2 = 12, তো এখানে 2 থাকবে, তাই 2 × √15 + 3 হরের করণী নিরসন হয়ে গেল, অর্থাৎ এই হরের নিচে কোনো রকম থাকলো না। এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। ও কেন্দ্রের একটি বৃত্তের ব্যাসার্ধ, পরপর এখানে 3টা মানে তোমার জ্যামিতি থাকবে। ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, এবি একটি জ্যা, এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব কত? তাহলে আমরা যদি দেখি, বৃত্তের কেন্দ্র ও, এই যে এটা হচ্ছে ও থেকে এবি জ্যায়ের উপর ওপি লম্ব টানি, এই ওপিটা লম্ব টানলাম এখানে, ঠিক আছে। তাহলে ওপি লম্ব এবি, পি এবি এর মধ্যবিন্দু, সমকোণী ত্রিভুজ এ ওবিসি, এই যে ওবিসি পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে আমরা পাই কি, ওবি স্কোয়ার মানে কি, তোমার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। তাহলে এক এক করে অতিভুজের মান দেওয়া আছে। তারপরে এখানে জ্যায়ের অর্ধেক হচ্ছে 2/2 পিবিটা যা, এখানে 2 অর্ধেক যেহেতু, তারপরে এখানে টোটালি মান বসাইলে ওপি স্কোয়ার সমান পাবো 144, ওপি সমান √144, দ্যাট মিনস 12, অর্থাৎ বৃত্তের কেন্দ্র ও থেকে জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এরপর আমরা চলে যাব পরের 7 নম্বরের প্রশ্ন, এ ও বি বৃত্তের একটি ব্যাস যার কেন্দ্র ও সি, বৃত্তের উপর একটি বিন্দু ও বি সি কোণ সমান 60 ডিগ্রি হলে ও সি এর কোণের মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের যদি বলি, এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, এ সি বি কোণ, এ সি বি কোণ এক সমকোণ, কারণ এটা বৃত্তস্থ কোণ, তাই না, অর্ধবৃত্তস্থ কোণ। আবার ওবিসি, ওবিসি কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, হ্যাঁ। তাহলে ওবিসি কোণ যদি, তাহলে এবিসি কোণটা কত হবে, এ বি সি কোণও 60 ডিগ্রি, তাহলে বি, তারপর বিএসি কোণ কি হবে, বি চিত্রর সাথে মিলিয়ে বিএসি কোণ হচ্ছে 180 ডিগ্রি - 90 + 60, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে বিএসি যদি 30 ডিগ্রি হয়, তাহলে ও সিও 30 ডিগ্রি, অর্থাৎ সি এ সমান 30 ডিগ্রি হয়ে গেল। ও এ ও সি একই বৃত্তের ব্যাসার্ধ বলে।
এরপরের প্রশ্ন 8 নম্বর, একটি ও কেন্দ্রবৃত্ত যার কেন্দ্র থেকে 26 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে চিত্রটা দেখছো, এটা 10 সেন্টিমিটার, মানে পিটি, পিটি 10 সেন্টিমিটার, পিও হচ্ছে তোমার 26 সেন্টিমিটার। তাহলে পিটি স্পর্শক এবং ওটি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওটি। তাহলে ওটি লম্ব পিটি, অর্থাৎ পিওটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, পিও স্কোয়ার সমান পিটি স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তাহলে 26 স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার প্লাস ওটি স্কোয়ার। তো ওটি সমান 676 মাইনাস 100 অর্থাৎ 576। তারপর ওটি এর বর্গমূল করলে 24 হবে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এরপর 9 নম্বরের প্রশ্ন দেখো, 9 নম্বরের প্রশ্ন কি বলেছে, এটাও কিন্তু একটা জ্যামিতি। এবিসি ত্রিভুজে ডিই সমান্তরাল বিসি, যেখানে ডি এবং ই যথাক্রমে এবি এবং এসি বাহুর উপর অবস্থিত। যদি এডি সমান 5 সেন্টিমিটার, ডিবি সমান 6 সেন্টিমিটার, এই সমান 7.5 সেন্টিমিটার, তবে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, যেখানে ডি এবং ই যথাক্রমে এবি এবং এসি এর বাহুর উপর অবস্থিত। এডি সমান্তরাল ডিবি এই বাই ইসি থ্যালাসের উপপাদ্য অনুসারে। তাহলে 5/6 এডি এর মান দেওয়া আছে, এটার মান 7.5, শুধু ইসি এর মান দেওয়া নাই। তো ইসি অনায়াসে 9, হ্যাঁ আমাদের। তাহলে ইসি যদি 9 হয়, এসি হবে কত? এ সি, ইসি হচ্ছে 9 আর এসি এই প্লাস ইসি 7.5 প্লাস 9 অর্থাৎ 16.5 সেন্টিমিটার। এরপর আমরা 10 নম্বরের প্রশ্ন দেখব। 10 নম্বরের প্রশ্ন কি আছে? 10 নম্বরের এই যে দুটি লম্ব বৃত্তাকার 10 নম্বর আমরা একটু দেখে আসি। 10 নম্বর এই যে এটা, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে তাদের আয়ত ধরি, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h1 এবং h2 একক এবং ব্যাসার্ধ যথাক্রমে r1 একক এবং r2 একক। তাহলে h1:h2 হবে 1:2, আর পরিসীমা 2πr1 অনুপাত 2πr2 সমান 3:4। তাহলে 2π চলে গেলে অর্থাৎ r1:r2 হবে 3:4। চোঙ দুটি আয়তন অনুপাত πr1 স্কোয়ার h1 অর্থাৎ πr²h, যে সূত্রটা, তো এখান থেকে পাই চলে গিয়ে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, আর h1 ডিভাইডেড বাই h2 r1 r2 3/4 হলো স্কোয়ার, আর h1:2 1/2, মানটা বসালে 9/32 অর্থাৎ 9:32। এরপর আমরা চলে যাবো 11 নম্বরের প্রশ্ন। 11 নম্বরের প্রশ্ন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করো। ধরি গোলকটির ব্যাসার্ধ r একক, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল 4πr², গোলকটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি পরিবর্তিত হলে r প্লাস 50r ডিভাইডেড 100, অর্থাৎ এখানে 3r/2। গোলকটির বক্রতলের নতুন ক্ষেত্রফল হবে কি 4π3r/2 হোল স্কোয়ার, এখানে